আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায় 7, মূলধন ব্যয়, কস্ট অফ ক্যাপিটাল। এই অধ্যায়টি আমাদের ফিন্যান্সের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমি এই অধ্যায় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করছি। মূলধন ব্যয় অধ্যায়টা আজকে আমরা পাঠদান শেষে যে বিষয়গুলো সম্বন্ধে জানতে পারবো সেগুলো হলো: মূলধন ব্যয় কী, মূলধন ব্যয়ের উৎস বা উপাদানসমূহ, সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ণয়ের পদ্ধতি। আসলে সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ণয়ের পদ্ধতি, যে 3টা পদ্ধতি রয়েছে, সেই 3টা পদ্ধতি নিয়েই আলোচনা করব আমি। এখানে আমি ক, খ, গ করে দিয়েছি। লভ্যাংশ বা অতীত লভ্যাংশ পদ্ধতি, লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, মূলধন সম্পত্তি মূল্যায়ন পদ্ধতি। আমরা তাহলে পরের স্লাইডে চলে যাই। এই অধ্যায়টি ভালো করে জানার জন্য প্রথম আমাকে যেটি জানতে হবে সেটি হলো মূলধন ব্যয় কী। মূলধন ব্যয় বলতে আমরা সাধারণত বুঝি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার মূলধন সংগ্রহ করার জন্য যে হারে ব্যয় পরিশোধ করে তাকে আমরা মূলধন ব্যয় বলে থাকি। আমি তার আগে আর একটা কথা বলি। আমরা আসলে মূলধনের আমাদের কাছে 4টি উপাদান রয়েছে। সেটি হচ্ছে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণকৃত মূলধন এবং সংরক্ষিত আয়। এই 4টি উপাদান নিয়ে সাধারণত মূলধন গঠিত হয়ে থাকে। এখন এই যে আমি বললাম সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার, তো আমি যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে সাধারণ শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করি কিংবা অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করি, সেক্ষেত্রে আমাকে প্রতি বছর তাদেরকে লভ্যাংশ দিতে হবে। এই লভ্যাংশটাই হচ্ছে মূলধনের ব্যয়। কিংবা আমি যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ গ্রহণ করি, তাহলে ওই ঋণের জন্য আমাকে সুদ দিতে হবে। ওই সুদটাই হচ্ছে ঋণের সুদটাই হচ্ছে আমার জন্য মূলধনের ব্যয়। এই স্লাইডে আমরা মূলধন ব্যয়ের উৎস, উপাদান ও তাদের ব্যয় নিয়ে আলোচনা করব। সাধারণত কোনো প্রতিষ্ঠান এই নিম্নোক্ত 4টি উপাদান থেকে তাদের মূলধন সংগ্রহ করতে পারে এবং তাদের জন্য যে ব্যয় হয় সেটাই হচ্ছে মূলধন ব্যয়। প্রথমে আমরা উপাদানগুলো নিয়ে একটু কথা বলবো। এখানে দেখা যাচ্ছে মূলধনের যে উপাদান রয়েছে সেগুলো হলো সাধারণ শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, ঋণ এবং সংরক্ষিত আয়। আমি আবারও বলছি, এই উপাদানের জন্য যে ব্যয় সংগঠিত হয় তা হচ্ছে মূলধন ব্যয়। তো আমরা দেখব কিভাবে এই মূলধনের উপাদানগুলোর জন্য ব্যয় সংগঠিত হয়। আমি প্রথমেই বলছি সাধারণ শেয়ার মূলধন ব্যয়। আমরা সাধারণ শেয়ার মূলধন ব্যয় বলতে বুঝব যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে সাধারণ শেয়ার মূলধন সংগ্রহ করা হয়, তাদেরকে নির্দিষ্ট সময় শেষে একটা লভ্যাংশ দিতে হয়। সেই লভ্যাংশটাই হচ্ছে সাধারণ শেয়ার মূলধনের ব্যয়। ঠিক একই রকম অগ্রাধিকার শেয়ার মূলধনের জন্য একটা নির্দিষ্ট সময় অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ প্রদান করতে হয়। ঋণকৃত মূলধনের জন্য যদি আমি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে ঋণ সংগ্রহ করি, তাহলে ওই ঋণের জন্য আমাকে সুদ প্রদান করতে হবে। এই সুদটাই হচ্ছে ঋণকৃত মূলধনের ব্যয়। এবং সর্বশেষ যেটা রয়েছে সংরক্ষিত আয়ের ব্যয়। প্রথমে আমরা বুঝে নিব সংরক্ষিত আয় কী। সংরক্ষিত আয় হচ্ছে প্রতিষ্ঠানের অবন্টিত মুনাফা, যে মুনাফা শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন না করে আমরা রেখে দিই, সেটা হচ্ছে সংরক্ষিত আয়। সংরক্ষিত আয়েরও একটা ব্যয় রয়েছে, সেটাকে বলা হয়ে থাকে সুযোগ ব্যয়। তাহলে এখানে সুযোগ ব্যয়টা কীরকম?
আমার কাছে যে সংরক্ষিত আয় রয়েছে, আমি চাইলে সেটা কোনো একটা প্রতিষ্ঠানের কাছে আমরা বিনিয়োগ করতে পারি। এখন বিনিয়োগ করলে বিনিয়োগ থেকে আমরা সুদ পেতে পারতাম, যেটা আমার আয় হতো। এখন আমি যেহেতু বিনিয়োগ না করে সংরক্ষিত আয় আকারে আমার প্রতিষ্ঠানে আমি রেখে দিয়েছি, তাহলে আমরা ওই আয়টা হারাচ্ছি। সুতরাং এটাই হচ্ছে সুযোগ ব্যয়, এবং এখানে সুযোগ ব্যয়টাই হচ্ছে সংরক্ষিত আয়ের ব্যয়। তাহলে এই মূলধনের সাধারণত যে 4টি উপাদান রয়েছে, তাদের জন্য যে ব্যয় সংগঠিত হয় তাকেই আমরা বলবো মূলধন ব্যয়। আমরা এই স্লাইডে দেখব সাধারণ শেয়ার মূলধনের ব্যয় কীভাবে আমরা নির্ণয় করতে পারি। সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ণয়ের 3টি পদ্ধতি রয়েছে। লভ্যাংশ বা অতীত লভ্যাংশ পদ্ধতি, যেটাকে ডিভিডেন্ড মডেল বলা হয়। নাম্বার 2, লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, যেটা হচ্ছে ডিভিডেন্ড গ্রোথ মডেল। নাম্বার 3, মূলধন সম্পত্তি মূল্যায়ন পদ্ধতি, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। আমরা পরবর্তী স্লাইডগুলোতে এই 3টা পদ্ধতির সম্বন্ধে জানব এবং কিছু সমস্যার সমাধান করব। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ণয়ের জন্য প্রথম যে পদ্ধতি রয়েছে সেটি হলো লভ্যাংশ বা অতীত লভ্যাংশ পদ্ধতি, অর্থাৎ ডিভিডেন্ড মডেল। আমরা লভ্যাংশ পদ্ধতি বলতে কী বুঝব? বিগত সময়ে বা বিগত বছরগুলোতে সাধারণ শেয়ার মূলধনের জন্য যে হারে লভ্যাংশ প্রদান করা হতো, চলতি বছরেও আমরা সে হারে লভ্যাংশ প্রদান করব। সেটাই হচ্ছে অতীত লভ্যাংশ পদ্ধতি। তার মানে এখানে লভ্যাংশ প্রদানের হার সবসময় স্থির থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। আমরা সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ণয়ের জন্য অতীত লভ্যাংশ পদ্ধতিতে একটি সূত্র দেখতে পাচ্ছি। সূত্রটি হচ্ছে KE = D1 / P0 × 100। আমরা এখানে KE বলতে বুঝব কস্ট অফ ইকুইটি, অর্থাৎ সাধারণ শেয়ারের মূলধন ব্যয়। D1 = বছর শেষে প্রত্যাশিত লভ্যাংশ। অনেক বইতে তোমরা দেখতে পাবা D1 না লিখে সূত্রে D0 লিখেছে, তো তুমি দুটাই লিখতে পারবে চাইলে। P0 = প্রতি শেয়ারের বাজার মূল্য, অর্থাৎ প্রাইস অফ শেয়ার। বর্তমানে বাজারে তোমার প্রতিটি শেয়ার কত টাকায় বিক্রি হচ্ছে, সেটাই হচ্ছে P0। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে অতীত লভ্যাংশ পদ্ধতিতে সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ণয় করতে পারব। এই স্লাইডে আমরা সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ণয়ের জন্য লভ্যাংশ বা অতীত লভ্যাংশ পদ্ধতিতে একটি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই সমস্যাটা একটু পড়ছি। মাদাহা লিমিটেড শেয়ার প্রতি 12 টাকা করে লভ্যাংশ প্রদান করে। প্রতি শেয়ারের বর্তমান বাজার মূল্য 180 টাকা। সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ণয় করো। তাহলে আমরা জানি মূলধন ব্যয় সমান KE = D1 / P0 × 100। আমি আসলে এখানে কোনটা কি সেটা নির্দিষ্ট করে দিয়েছি, যে সাধারণ শেয়ার মূলধনের ব্যয় KE = what, যেটা আমাদের নির্ণয় করতে হবে, এবং শেয়ারের বাজার মূল্য P0 = 180, মানে শেয়ারের প্রতিটা শেয়ার বাজারে বিক্রি হচ্ছে 180 টাকা করে, এবং শেয়ার প্রতি লভ্যাংশ দেওয়া হচ্ছে 12 টাকা, যেটা D1 দিয়ে দেখানো হচ্ছে। তাহলে এই মানগুলো যদি আমাদের সূত্রের মধ্যে আমরা বসিয়ে দিই, সেক্ষেত্রে দেখতে পাই আমরা D1-এর জায়গায় 12, P0-এর জায়গায় 180 × 100 তো আছেই। তো সেক্ষেত্রে ক্যালকুলেশন করে আমরা মূলধন ব্যয় পাচ্ছি 6.66%। তো এটাই হচ্ছে আসলে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় লভ্যাংশ বা অতীত লভ্যাংশ পদ্ধতিতে। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা এটা খুব সহজেই বুঝতে পেরেছ। আমরা এই স্লাইডে সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ণয়ের জন্য আরও একটি পদ্ধতি সম্বন্ধে জানব,
সেটি হলো লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি বা ডিভিডেন্ড গ্রোথ মডেল। এই পদ্ধতিটি আগের যে পদ্ধতি ছিল অর্থাৎ অতীত লভ্যাংশ পদ্ধতি হতে একটু ভিন্নতর। আমরা দেখেছি অতীত লভ্যাংশ পদ্ধতিতে সবসময় লভ্যাংশ প্রদানের হার স্থির থাকত, কিন্তু লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে লভ্যাংশ প্রদানের হারটি স্থির থাকবে না, অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর অন্তর পরিবর্তিত হবে। যেমন এখানে বলা আছে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে লভ্যাংশের হার নির্দিষ্ট সময় অন্তর অন্তর বৃদ্ধি পায় এবং এখানে কোম্পানির লভ্যাংশের হার স্থির থাকে না। যদি কোম্পানি কোনো একটা লভ্যাংশের হারের ক্ষেত্রে প্রবৃদ্ধির হার দিয়ে থাকে তাহলে আমরা বুঝে নিব এটা লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে অঙ্ক করতে বলা হয়েছে। এখানে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে আমরা মূলধন ব্যয় নির্ণয়ের জন্য এখানে একটি সূত্র দেখতে পাচ্ছি, সেটি হলো KE = D1 ডিভাইডেড বাই P0 মাইনাস FC প্লাস G ইন্টু 100। আমি এখানে ব্যাখ্যা করে দিয়েছি কোনটা কি। KE = আসলে আমরা জানি কস্ট অফ ইকুইটি, যেটাকে বলা হয়ে থাকে সাধারণ শেয়ারের মূলধন ব্যয়। D1 হচ্ছে বছর শেষে প্রত্যাশিত লভ্যাংশ এবং D1 আমি বের করে একটা সূত্র দিয়েছি, সেটা হলো D0 × 1 + G। P0 প্রাইস অফ শেয়ার, প্রতি শেয়ারের বাজার মূল্য, অর্থাৎ বর্তমানে প্রতিটি শেয়ার বাজারে কত টাকায় বিক্রয় হচ্ছে সেটাই হচ্ছে P0। FC এটাকে বলা হয় থাকে ইংলিশে ফ্লোটেশন কস্ট অথবা উত্তরণ ব্যয়। উত্তরণ ব্যয় হচ্ছে আমরা যখন শেয়ার ইস্যু করি, শেয়ার ইস্যু করার সময় সাধারণত কিছু খরচ হয়ে থাকে, যেমন আইন খরচ, দালালি খরচ, এগুলোকে বলা হয়ে থাকে উত্তরণ ব্যয় বা ফ্লোটেশন কস্ট। এই উত্তরণ ব্যয়ের কারণে অনেক সময় শেয়ারের সাধারণ শেয়ারের যে আমরা মূলধন ব্যয় বের করি সেই মূলধন ব্যয়টা বৃদ্ধি পায়। জি হচ্ছে গ্রোথ রেট বা প্রবৃদ্ধির হার, অর্থাৎ আমরা যে লভ্যাংশ দিব, লভ্যাংশের হার প্রদান করি, সে হারটা চলতি বছরে কতটুকু পরিমাণ বৃদ্ধি পাবে সেই বৃদ্ধির পরিমাণটাকে বলা হয় জি বা গ্রোথ রেট। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে আমরা লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করতে পারি। লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে আমরা একটি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই সমস্যাটা একটু পড়ছি। আফিয়া লিমিটেড শেয়ার প্রতি 15 টাকা করে লভ্যাংশ প্রদান করে, যা প্রতি বছর 6% করে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রতি শেয়ারের বর্তমান বাজার মূল্য 160 টাকা। উত্তোলন খরচ শেয়ার প্রতি 2 টাকা করে নির্ধারণ করা হয়েছে। সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ণয় করো। তাহলে আমি এই প্রশ্নের সমাধান করতে গেলে আমাকে একটা জিনিস দেখতে হবে, সেটি হলো এখানে শেয়ার প্রতি যে লভ্যাংশ প্রদান করা হচ্ছে সেটা বৃদ্ধির সম্ভাবনা যেহেতু রয়েছে, তার মানে এটা অতীত লভ্যাংশ কিংবা লভ্যাংশ পদ্ধতি নয়, বরং লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে আমাকে অঙ্ক করতে হবে। সেক্ষেত্রে আমাকে যে KE = D1/P0 মাইনাস FC প্লাস G × 100 আছে, সেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো আমরা দেখি আমাদের সাধারণ শেয়ারের মূলধন ব্যয় KE, যেটা আমাকে নির্ণয় করতে হবে, তাই আমি হোয়াট দিয়েছি এখানে। শেয়ারের বাজার মূল্য অর্থাৎ প্রাইস অফ শেয়ার P0 = 160 টাকা। শেয়ার প্রতি প্রত্যাশিত লভ্যাংশ, এখানে শেয়ার প্রতি লভ্যাংশ দিয়ে আছে 15 টাকা, যেটা বলা হচ্ছে 15% বাড়বে, তাহলে আমাকে D1 বের করতে হবে। সুতরাং D1 = D0 × 1 + G। এই ক্যালকুলেশন করে আমি D1 এর ভ্যালু পাচ্ছি 15.9। উত্তোলন ব্যয় দিয়ে আছে FC শেয়ার প্রতি 2 টাকা এবং G এর মানটা আমি এখানে আসলে দেখাইনি। তো G এর মান G = 0.06, যেহেতু 6%। তো আমি যখন মানগুলো বসাবো, আমি মানগুলো বসিয়ে আরেকবার বলছি, এখানে
আমাদের D1 সমান 15.9, যেটা আমি নিচে ক্যালকুলেশন করেছি। P0 হচ্ছে শেয়ারের বাজার মূল্য 160 টাকা, FC উত্তোলন ব্যয় বা উত্তোলন খরচ 2 টাকা যেটা বিয়োগ করেছি, প্লাস জি হচ্ছে গ্রোথ রেট কিংবা প্রবৃদ্ধির হার, লভ্যাংশে বৃদ্ধির হারটা 0.06 ইন্টু 100। এটাকে ক্যালকুলেশন করলে আমি পাচ্ছি 16.06%। তাহলে এইভাবে আমি আমাদের লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ণয় করতে পারবো। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা এটি খুব সহজেই বুঝতে পেরেছো। তার আগে আমি আরেকটা কথা বলে নিই, তোমরা অনেক বইতে তোমরা দেখতে পাবা এই যে সূত্রটা একটু ভিন্ন ধরনের। তখন ভিন্ন কীরকম হতে পারে আমি সেটা নিয়ে একটু বলছি। তখন KE সমান হবে D1 ডিভাইডেড বাই P0। অনেক সময় FC বিয়োগ থাকে না। FC এই জন্যই থাকে না, যদি কোনো একটা অঙ্কে উত্তোলন খরচ না থাকে তাহলে FC দেওয়ার দরকার নেই। সেক্ষেত্রে তুমি সূত্র পাবা D1 ডিভাইডেড বাই P0 প্লাস G ইন্টু 100। সেক্ষেত্রে তোমাকে FC দিতে হবে না। তো FC দিয়েও তুমি করতে পারো, তুমি FCর জায়গায় FCর মান দিবে সবসময় 0। তাহলে তুমি একটা সূত্র মুখস্থ রাখলেই তুমি অঙ্কটা করতে পারবা। আমরা এই স্লাইডে সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ণয়ের জন্য তৃতীয় অর্থাৎ শেষ যে পদ্ধতি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। সেটি হলো মূলধন সম্পত্তির মূল্যায়ন পদ্ধতি, অর্থাৎ ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এই অর্থটি আসলে দেখতে জটিল হলেও বিষয়টি আসলে খুব একটা জটিল নয়। আমরা মূলধন সম্পত্তির মূল্যায়ন পদ্ধতি বলতে বুঝবো, যদি কোনো একটা প্রকল্পে অর্থাৎ মূলধনী সম্পত্তির ক্ষেত্রে আমরা বিনিয়োগ করি, ওই বিনিয়োগের ক্ষেত্রে কিছু ঝুঁকি জড়িত রয়েছে। ওই ঝুঁকির সাথে প্রত্যাশিত আয়ের যে সম্পর্ক, এই সম্পর্ক প্রকাশের জন্য একটা মডেল ব্যবহার করা হয়। এই মডেলটাকে বলা হয় CAPM, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এখানে একটা সংজ্ঞা দেখা যাচ্ছে, পদ্ধতিগত ঝুঁকি ও সম্পদের আয়ের মধ্যে বিশেষত স্টকগুলির মধ্যে সম্পর্ক প্রকাশের জন্য CAPM মডেল ব্যবহার করা হয়। তাহলে আমি এত কঠিনভাবে আসলে বইটি লেখা থাকলেও আমি এত কিছু বুঝবো না, আমাদেরকে বুঝতে হবে সহজভাবে। সেটা হচ্ছে ঝুঁকির সাথে প্রত্যাশিত আয়ের যে একটা সম্পর্ক রয়েছে, ওই সম্পর্কটা প্রকাশের জন্য একটা মডেল ব্যবহার করা হবে। এই মডেলটা হচ্ছে CAPM, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। তাহলে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের মাধ্যমে যদি আমরা সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ণয় করতে যাই, সেক্ষেত্রে তার সূত্রটা কীরকম হবে, অর্থাৎ তার মডেলটা কীরকম আমরা একটু দেখি। ER হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন ইজ ইকুয়াল টু RF, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, প্লাস বিটা ইন্টু ERM। মানে হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন অফ মার্কেট, বাজারে আয়ের হার, মাইনাস RF হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। তাহলে সেটা কোনটা কি আমি আরেকটু বর্ণনা করছি এখানে। ER হচ্ছে প্রত্যাশিত আয়ের হার, এক্সপেক্টেড রিটার্ন। RF ঝুঁকিমুক্ত আয়ের হার। ঝুঁকিমুক্ত আয়ের হার কি? ঝুঁকিমুক্ত আয়ের হার হচ্ছে আমরা যদি কোনো একটা প্রকল্পে বা কোনো একটা স্টকে বিনিয়োগ করি যেখানে কোনো ক্রমেই ঝুঁকি জড়িত নেই। যেমন আমরা যদি ট্রেজারি বন্ড, সরকারের ট্রেজারি বন্ডে আমরা বিনিয়োগ করি, সেক্ষেত্রে আমার কোনো ঝুঁকি থাকে না। সেই ধরনের বিনিয়োগকে বলা হয় ঝুঁকিমুক্ত আয়ের হার। এখানে ERM বলতে আমরা বুঝবো এক্সপেক্টেড রিটার্ন অন মার্কেট, অর্থাৎ বাজার আয়ের হার। বাজারে আমরা যে শেয়ারে বিনিয়োগ করি সেই শেয়ার বিনিয়োগ থেকে আমরা কত আয় পেতে পারি, সেটা হচ্ছে বাজার আয়ের হার। বিটা, আলফা বিটা গামার যে চিহ্ন থাকে সেখান থেকে এটা হচ্ছে বিটা। আসলে বেটাটা কি? বেটাটা হচ্ছে একটা পদ্ধতিগত ঝুঁকি। সেটি হচ্ছে যদি কোনো একটা প্রকল্পে বিশেষত স্টকের মাধ্যমে আমরা বিনিয়োগ করি, সেক্ষেত্রে আমাদের যে একটা ঝুঁকি জড়িত থাকে সেই ঝুঁকিকে বলা হয় আসলে বিটা। এই ঝুঁকি পরিমাপের জন্য বিটাটা ব্যবহার করা হয়ে থাকে। আর সর্বশেষ যেটা দিয়ে আছে বাজার ঝুঁকির অধিহার। তাহলে বাজার আয়ের হার থেকে যদি আমরা ঝুঁকিমুক্ত আয়ের হারটা বাদ দিলে যা থাকে সেটাকে বলা হয় বাজার ঝুঁকির অধিহার। তাহলে বাজার আয়ের হার ও ঝুঁকিমুক্ত আয়ের হারের পার্থক্য কি? আমরা বাজার ঝুঁকির অধিহার। আমরা এই স্লাইডে
সিএপিএম মডেল ব্যবহার করে সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ণয়ের জন্য একটি সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই সমস্যাটা একটু পড়ছি। একজন বিনিয়োগকারী সাইম কোম্পানি লিমিটেড এই শেয়ারে বিনিয়োগে আগ্রহী। বর্তমানে ট্রেজারি বন্ডে আয়ের হার 7%। ট্রেজারি বন্ডে যে আয়ের হার রয়েছে সেটা হচ্ছে ঝুঁকিমুক্ত আয়ের হার, কেননা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করলে কোনো ঝুঁকি জড়িত থাকে না। বাজার আয়ের হার 16%। আচ্ছা, এখানে আমি আরও একটা কথা বলে রাখি, সিএপিএম মডেলে সবসময় বাজার আয়ের হার ঝুঁকিমুক্ত আয়ের হারের থেকে বেশি থাকবে এবং সাইম কোম্পানি লিমিটেডের জন্য প্রযোজ্য বেটা 0.8। আমি আগেই বলেছি বেটা হচ্ছে ঝুঁকি পরিমাপের একটা একক। সাইম কোম্পানি লিমিটেড থেকে উক্ত বিনিয়োগকারীর প্রত্যাশিত আয়ের হার কত, তার মানে এক্সপেক্টেড রিটার্নটা আমাদের এখানে নির্ণয় করতে বলা হয়েছে। আমরা জানি প্রত্যাশিত আয়ের হার অর্থাৎ এক্সপেক্টেড রিটার্ন ইজ ইকুয়াল টু RF প্লাস বিটা ইন্টু এক্সপেক্টেড রিটার্ন অন মার্কেট, বাজার আয়ের হার মাইনাস RF ঝুঁকিমুক্ত আয়ের হার। তো আমার এই সূত্রের মধ্যে যদি আমি মানগুলো বসিয়ে দিই তাহলে সহজে আমি আমাদের এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করতে পারবো। তার আগে আমি আমাদের কোনটার মান কত আমি সেটা নিয়ে আরেকটু আলোচনা করছি। এখানে প্রত্যাশিত আয়ের হার এক্সপেক্টেড রিটার্ন ইজ ইকুয়াল টু হোয়াট, যেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। ঝুঁকিমুক্ত আয়ের হার RF রিস্ক ফ্রি রিটার্ন সেটা হচ্ছে 0.07, 7%। অর্থাৎ বাজার আয়ের হার এক্সপেক্টেড রিটার্ন অন মার্কেট সেটা হচ্ছে 0.16, 16% ছিল, আর বেটা হচ্ছে 0.8। তাহলে এই মানগুলো আমরা উপরের সূত্রে যদি বসিয়ে দিই তাহলে আমরা আমাদের এক্সপেক্টেড রিটার্ন বের করতে পারবো। তাহলে মানগুলো বসাই। প্রথমেই আসে রিস্ক ফ্রি রিটার্ন 0.07 প্লাস বিটা 0.8 ইন্টু এক্সপেক্টেড রিটার্ন অন মার্কেট ERM সেটা হচ্ছে 0.16 মাইনাস RF রিস্ক ফ্রি রিটার্ন 0.07। তো ক্যালকুলেশন করলে আমাদের প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 14.2%। তাহলে যদি আমাদের কোনো একটা প্রশ্নে ঝুঁকিমুক্ত আয়ের হার, বাজার আয়ের হার, বিটা দিয়ে থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে এই প্রশ্নে সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ণয়ের জন্য সিএপিএম মডেল ব্যবহার করতে বলা হয়েছে। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা এই মডেলের মাধ্যমে খুব সহজেই সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ণয় করতে পারবে। হ্যাঁ, আমরা সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ণয়ের জন্য যে 3টা সূত্র রয়েছে, 3টা সূত্রের মাধ্যমে আমরা 3টা সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা ক্লাসটি বুঝেছো। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে জানাতে পারো। আমি যেখানে পোস্ট করব তার নিচে কমেন্ট বক্সে তোমরা তোমাদের সমস্যা জানাতে পারবে। আমরা পরবর্তী ক্লাসে আমাদের যে অগ্রাধিকার শেয়ার রয়েছে, তারপর ঋণকৃত মূলধন রয়েছে, সংরক্ষিত আয় রয়েছে, সেগুলোর ব্যয় কীভাবে নির্ধারণ করতে হয় বা নির্ণয় করতে হয় তা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তার আগ পর্যন্ত আমার প্রিয় শিক্ষার্থীরা ভালো থেকো, সুস্থ থেকো আর নিরাপদে থেকো।